স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ বন্ধ হচ্ছে দুটি অ্যাপ। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল, মির্জা ফখরুল। 9 বছর পর জামায়াতের লোগো পরিবর্তন। বছরে 2 কোটি 10 লাখ টন খাবার নষ্ট হয়, উপদেষ্টা ফরিদা আক্তার। 1.5 বছর ধরে ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে এএবি। সবশেষে থাকছে আঞ্চলিক সংবাদ। এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপ টেলিগ্রাম এবং বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয় তুলে ধরা হয়। জুলাই অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশিরভাগ মন্ত্রী নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন ভার্চুয়াল বৈঠকও। এসব বৈঠকের মাধ্যমেই তিনি দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপ। জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 244 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেওয়া ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে সেই বিষয়ে বিএনপি নিশ্চিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দেন। অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন বিএনপির মহাসচিব সহ আরও 2টি দলের প্রতিনিধি। সেখান থেকে ফিরে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা ভাষণকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল। সাম্প্রতিক দিনগুলোতে তিনি এসব বিষয় বারবার উল্লেখ করেছেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ডক্টর ইউনূসের ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা তার ভাষণে নিঃসন্দেহে সেই উদ্দেশ্যেরই কথাই বলেছেন, যার ভিত্তিতে তাদের সরকার গঠিত হয়েছিল। দ্বিতীয়ত, তারা এমন সময়ে দায়িত্ব নিয়েছিলেন যখন গণ-অভ্যুত্থানের পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল। রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা একসঙ্গে তাঁদের সেই দায়িত্ব দিয়েছিল। দেশের অর্থনীতি ও রাজনীতি যে ভয়াবহ অবস্থায় ছিল, 1 বছরের মধ্যেই সরকার আপেক্ষিকভাবে ভালো অবস্থায় আনতে চেষ্টা করেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে প্রতিফলিত হয়েছে বলে তুলে ধরেন বিএনপির মহাসচিব। 9 বছর পর আবার লোগো পরিবর্তন করেছে জামায়াত ইসলামী। রোববার ঢাকা নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে, তার উপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের 2 প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। এর আগে 2016 সালে লোগো পরিবর্তন করে জামায়াত। আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহর শব্দের মাঝে দলীয় প্রতীক নাড়ি পাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ্দিন। ওই বছরের 7 জুন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ আয়তক্ষেত্রে ওপরের লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামায়াত ইসলামী। সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি। তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজ লোগো ব্যবহার করা হতো, তবে জামায়াতের সভা সমাবেশের ব্যানারে 2016 সালের আগের লোগো ব্যবহার করা হয়। সংবাদ মাধ্যমও ওই লোগোটি ব্যবহার করে জামায়াত সংক্রান্ত সংবাদে দলটির একাধিক নেতা সমকালকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে কোনো লোগোই ব্যবহার করা হয়নি। সামাজিক মাধ্যমে ধূসর রঙের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখার মধ্যে কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো ব্যবহার করা হয়। দেশে প্রতি বছর প্রায় 2 কোটি 10 লাখ টন খাদ্য নষ্ট হয়, অথচ এখনো 1 কোটি 60 লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ, ডেনমার্ক দূতাবাস এবং বিশ্ব খাদ্য কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারিদা আক্তার বলেন, কৃষকরা পরিশ্রম করে উৎপাদন করলেও সংরক্ষণ, অবকাঠামো ও ন্যায্য দামের অভাবে বিপুল খাদ্য অপচয় হয়। দুধ, ডিম, মাছ সহ নিত্যপণ্যে পরিবহন এবং কোল্ড স্টোরেজ ব্যবস্থার দুর্বলতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামুদ্রিক মৎস্যেও অবৈধ জাল ও অপচয়ের কারণে মজুদ হুমকিতে পড়েছে। তিনি বলেন, শহরে রেস্টুরেন্ট এবং সচ্ছল শ্রেণীর মানুষের মধ্যে খাদ্য অপচয় ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রবণতা রোধে সচেতনতা এবং নীতিমালা প্রণয়নের তাগিদ দেন তিনি। 1 বছরের বেশি সময় ধরে এএবির অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইস্যুকৃত লাইসেন্স ভুয়া বলে বিবেচিত হচ্ছে, কিন্তু এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে কিছুটা উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো ফল মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, এএবি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিলো অটোমোবাইলের একমাত্র সদস্য হিসেবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করে। এফআই এর শর্ত অনুযায়ী সেই লাইসেন্স বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হয়, কিন্তু 2024 সালের জুন থেকে এএবি কর্তৃপক্ষ সেসব লাইসেন্স ইস্যু করেছে। এর কোনোটাই অনুমোদিত হয়নি। একটি লাইসেন্স ইস্যু করে গ্রাহকদের কাছ থেকে আগে 2500 টাকা নিত এএবি, এর থেকে 218 টাকা বিআরটিকে কর দিত। গত বছরের জুন থেকে এই কর দেয়া বন্ধ রেখেছে এএবি, কিন্তু এই সময়ের মধ্যে এএবি প্রায় 30,000 আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছে। বিআরটি এর অনুমোদন না থাকায় এসব লাইসেন্স কার্যত অবৈধ হচ্ছে। বিআরটি এর সূত্র বলছে, বেসরকারি প্রতিষ্ঠান এএবি এখন যে লাইসেন্স প্রদান করেছে এর সঙ্গে বিআরটি এর কোনো সম্পর্ক নেই। বিআরটি এর তথ্য ভাণ্ডারে এসব লাইসেন্সের কোনো তথ্য রাখা হচ্ছে না। ফলে সরকারি ওয়েবসাইট এএবির ইস্যু করা আন্তর্জাতিক লাইসেন্সের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়ার সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই এসব লাইসেন্স অবৈধ হিসেবে বিবেচিত হবে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন জনাব জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া 4 নং ওয়ার্ডের একই পরিবারের 2 ভাইয়ের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তারা হলেন মোহাম্মদ নূর ইসলাম, বয়স 45 বছর এবং দেলোয়ার হোসেন, বয়স 47 বছর। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করেন জনাব জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন। সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।